দেখছেন এটি নিউজ সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন। আমি জান্নাতুন নাহার জাকিয়া, আমি আকাশ হাসান। চলুন দেখে আসি প্রধান সংবাদ শিরোনামগুলো। রিজার্ভ সংকট কাটাতে চীনের সহায়তার সম্ভাবনা, পাশে থাকবে তিস্তা ইস্যুতে। কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাইকোর্টের রায় বদলাননি আপিল বিভাগ। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য পানীয়ের সংকটে বানভাসী মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার কিছু নেই, মন্তব্য ডক্টর ইউনূসের। এবং ছাগল কাণ্ডে আলোচিত মতিউর পরিবারের 4 ফ্ল্যাট ও 86 একর সম্পত্তি জব্দের আদেশ। Sponsored by Abiba Finance Limited. শুনছিলেন প্রধান সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। রিজার্ভ সংকট কাটাতে চীনের কাছে একেবারেই নতুন ধরনের সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে সুখবর দিতে চায় চীন। আজ জাতীয় প্রেস ক্লাবে দি ক্যাপটক অনুষ্ঠানে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় সাহায্য করতে চীন প্রস্তুত আছে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর শুরুর 4 দিন আগে দেশের কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সদস্যদের আমন্ত্রণে জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় দায়িত্বরত চীনের রাষ্ট্রদূত বললেন, প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের সম্পর্কের আগামী 5 বছরের ব্লুপ্রিন্ট তৈরি হবে। শেখ হাসিনার সফরকে চীন দেখছে পারস্পরিক বিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে। রাষ্ট্রদূত বলছেন, শুধু দুই দেশের উন্নতি না, এই সফরের গুরুত্ব আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। Our cooperation not only benefit to our two peoples, but benefit for the regional and the international. বাংলাদেশের মানুষের আগ্রহ তিস্তায়। এর আগে বাংলাদেশের প্রস্তাবেই তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে প্রাথমিক কাজ করেছিল চীন। এরপর বাংলাদেশ আর বিষয়টি নিয়ে এগিয়ে আসেনি। রাষ্ট্রদূত বলছেন, তিস্তায় এককভাবে বা অন্য যে কোনো দেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে যে কোনো প্রস্তাবের জন্যই খোলা মনে চীন অপেক্ষা করছে। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। We are ready, we are open. As long as it will be conducive for Bangladesh, China is open. It's purely on Bangladesh side to make decision what to proceed at the next stage. So China is open with whatever proposal by Bangladesh side. প্রধানমন্ত্রীর সফর ঘিরে আলোচনায় আছে বাংলাদেশের রিজার্ভ সংকটও। সে বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলার সময় আসেনি, তবে ইতিবাচক খবরের ইঙ্গিত দিলেন রাষ্ট্রদূত। For the reserve, we do talk about these issues, and we do have some new proposal from Bangladesh. And I should say it is very new for both of us. Some initiative we never come across before. But China, we are open. Whatever China can do, we'll do, as for the request from Bangladesh side. So let's see, hopefully we can make some breakthrough in this regard. মিয়ানমারে যুদ্ধাবস্থার কারণে রোহিঙ্গা ফেরতের ত্রিপক্ষীয় প্রক্রিয়া আপাতত বন্ধ। রাষ্ট্রদূত বলছেন, সেখানে শান্তি ফেরাতে সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধান খুঁজছে চীন। ততদিন রোহিঙ্গাদের ফেরার বাস্তবতা দেখছেন না রাষ্ট্রদূত। So we are working to bring them together to sit down to talk for a political settlement. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়লে সার্বভৌমত্ব নষ্ট হয় না। সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনারে ভারত প্রসঙ্গে বিএনপির অবস্থানের কড়া সমালোচনা করতে গিয়ে তিনি একথা বলেন। এটি দুই দেশেরই উপকারে আসবে। আমরা যেমন ট্যারিফ পাবো, একই সাথে তাদেরও বহু পথ ঘুরে আর পুরো ভারতে যেতে হবে না। ইউরোপে কোনো সীমান্ত নেই, এক দেশ থেকে আরেক দেশে যান, কখন যে আরেক দেশে ঢুকে গেছেন
সেটি বোঝা যায় না। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? সেখানে কি বেলজিয়াম জার্মানির অধীনে হয়ে গেছে, না নেদারল্যান্ড বেলজিয়ামের অধীনে হয়ে গেছে? সেখানে তো কারো সার্বভৌমত্ব নষ্ট হয় নাই। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বর ঘুরে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা 12:15টার দিকে। 18 সালের পর যে কোটা বন্ধ করে দেওয়া হয়েছিল ওইটাই পুনর্বহালের জন্য। তো হাইকোর্ট থেকে যে নতুন রায় এসেছিল যে আগের কোটা পুনর্বহাল থাকবে, ওইটার প্রতিবাদে আমরা সব একত্রিত হয়েছি। হাইকোর্ট থেকে জিনিসটা বহাল রেখেছে, তো আমাদের দাবি একটাই যে এই কোটা প্রথাটা 56% যে অযৌক্তিক কোটা সেটা বাদ দেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী এই কর্মসূচিতে অবস্থান নেন। এতে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তা বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধী কোটা এবং উপজাতি কোটা ব্যতীত কোনো ধরনের কোটা আমরা চাচ্ছি না যে বহাল থাকুক, এবং কোটার ভিত্তিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের শুধুমাত্র একবার তারা এই কোটার ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলোকে মূলত আমরা সামনে রেখে আমরা আন্দোলন করছি। নিরাপত্তার জন্য শাহবাগ মোড়ে পুলিশের বাড়তি অবস্থান ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলে সেই পরিপত্রে বলা হয়। গত 5 জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এরপরে রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে রিট আবেদনকারী পক্ষের সময়ের আবেদনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবার পরে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। এ সময় প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, আন্দোলন করে হাইকোর্টের রায় বদলে ফেলা যায় কিনা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে শাহবাগ মোড়ে এই মুহূর্তে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সারা দেশে এবং ঢাকা শহরের আমরা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে অবরোধ কর্মসূচি গড়ে তুলেছে। এবং আপনারা জানবেন যে অধিকার কোনো সময় একদিনে আদায় করা যায় না। অধিকার কোনো পাকা ফল না যে টুক করে পড়ে নিবে আর আপনারা সেটা নিয়ে নেবেন। আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে। আজকে আমরা চলে গেলেও দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসব। বন্ধুগণ, এই মুহূর্তে আমি কর্মসূচিগুলো ঘোষণা করছি। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে। এবং আগামী শনিবার বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। এবং আজকে সারা দেশে যারা বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গড়ে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের এই শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ ছাত্র কলেজ সহ ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পুলিশ ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য। বন্ধুগণ, আমরা এখন আমাদের ক্যাম্পাসে যাব এবং রাজু ভাস্কর্যে যেয়ে আমাদের আজকের প্রোগ্রাম সম্পূর্ণভাবে সমাপ্তি হবে। ধন্যবাদ সবাইকে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে অচল দেশের 35টি সরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল আজ সেটিও হয়নি। শিক্ষকরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ চতুর্থ দিনের মতো। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা সহ 3 দফা দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই অবস্থান কর্মসূচি। সমস্যা নিরসনে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে। শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে না নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি, পাশাপাশি সরকারের তো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে। আমরা মনে করি অচিরেই আমাদের সাথে বসবেন এবং আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। এদিকে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, নতুন পেনশন স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেওয়া শিক্ষকেরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না। এজন্য সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি তাদের। অতি দ্রুত এই সমস্যার সমাধান করুন। আমরা কাউকে চিহ্নিত করিনি, আমরা বরং প্রতারণামূলক বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে আমার নবপ্রজন্মকে মুক্ত করবার জন্য এই আন্দোলন। সারা বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, সময় হচ্ছে না, সত্যি দুঃখজনক এবং এটা সত্যি গ্রহণযোগ্য হতে পারে না আমাদের জন্য। আমাদের আন্দোলন কন্টিনিউ করবে, আমাদের আলোচনার জন্য সবসময় প্রস্তুত, কিন্তু আন্দোলন যদি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কন্টিনিউ করতে থাকবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করেন ফেডারেশনের মহাসচিব। জানান, আন্দোলন ও সরকারের সঙ্গে আলোচনা দুটোই চালিয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের বন্ধের দিন শুক্র শনিবার আমরা কিন্তু অবস্থান করব না। আবার রোববারে যদি ইতিমধ্যে আমাদের দাবি মানা না হয়, রোববার 12টা থেকে 1টা আবার আমরা এখানে অবস্থান করব। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির খবর। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি হলেও অপরিবর্তিত রয়েছে সিলেট অঞ্চলে। দফায় দফায় বন্যার কারণে খাবার ও পানীয় জলের সংকট সহ মানুষের দুর্ভোগ পিছুই ছাড়ছে না। বিশেষ করে মানবেতর অবস্থায় পড়েছেন স্বল্প আয়ের মানুষজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দুর্দশায় পড়েছেন পানিবন্দী ৮০,০০০ মানুষ। জামালপুরে যমুনার পানি বিপদসীমা ছাড়িয়েছে। 3টি উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট ডুবে গেছে, পানি উঠেছে ঘরবাড়িতে। বন্যার পানি হয়ে রাস্তাঘাট তলায় গেছে, গাঙ্গের চলাফিরে খুব অসস্তা, ঘরে ঘরে পানি উঠতে ধরছে। নদী যে বস্তা ফেলাইছে, বস্তা যে তুই ফেলা সে তো নিচু জায়গা। সিরাজগঞ্জের 5 উপজেলার পানিবন্দী হাজারো মানুষ অর্ধাহারে অনাহারে দিন পার করছেন। পানির তোড়ে বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। বন্যা আসলে পারে পানি দিয়ে পায়খানা ডুবা যায়, টিউবওয়েল তোলা যায়, সেবা তোলা যায়, ঘরে শোয়া যায় না, খাওয়া দাওয়া কষ্ট। আমাদের শুধু আসা যাওয়ার জন্য একটা রাস্তার বিশেষ প্রয়োজন। এই রাস্তাটা হলে আমরা শত শত মানুষ এখানে বাঁচতে পারে। সিলেটে বন্যার পানি কোথাও কমছে, কোথাও বাড়ছে। জেলার 13 উপজেলায় 97টি ইউনিয়নের বন্যা কবলিতদের দুর্ভোগ চরমে। অতীতের অভিজ্ঞতায় স্বস্তিতে নেই সিলেট নগরবাসীও। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিছুটা কমলেও হাওড় এলাকায় পরিস্থিতি অপরিবর্তিত। পানি না নামায় মানুষের ভোগান্তি কমেনি। মৌলভীবাজার সদর ও কমলগঞ্জে ধীর গতিতে পানি নামছে, তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। আমরা আর গরিব মানুষ, আমরা আর কোনো যাওয়ার জায়গা নাই। ভাতও খাইতে পারছেন, অনেক মানুষ এই অবস্থায় আছে। সকাল থেকে ঢেউ, বাড়ি ঘর অনেকের ভেঙে ফেলাইছে। 40 থেকে 45টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। কুশিয়ারা নদীর পানি বেড়ে হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত। সড়ক তলিয়ে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই এলাকার মানুষ রাসেল ভাই পরে আতঙ্ক আছে। রাস্তা গিয়ে বিভিন্ন ধরনের পানি বাহিত রোগ এগুলো উপদ্রব বাড়ছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার বসার কিছু নেই বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যেসব অভিযোগ সেগুলো তদন্ত, আদালত ও বিচার বিভাগের বিষয়, কিন্তু বিতর্কের বিষয় নয়। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল আগামী 14 আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিয়েছেন। গত 25 জুন গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ডক্টর ইউনূসের সাথে তার হিংসা করার কি আছে, পারলে ডক্টর ইউনূস যেন তার সঙ্গে বিতর্কে আসেন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার পঞ্চমবারের মতো শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তার কাছে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনায় বসবেন কিনা। ডক্টর ইউনুস বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্ক করার মতো কিছু নেই। তালিকা করলাম, ঠিকই বলেছেন উনি, তালিকাতে সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেই প্রমাণ করেছেন। প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে ডক্টর ইউনুস বলেন, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় না। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় এবছরের 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। সাজাপ্রাপ্ত অন্য 3 জন আসামি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং 2 জন পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। সবশেষ গত 23 মে চতুর্থবারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার বেলা 11টায় কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই মামলার আরও 3 আসামি। 2 পক্ষের শুনানি নিয়ে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ. আওয়াল আগামী 14 আগস্ট পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে। যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং 14 আগস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো, আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার 2 স্ত্রী এবং সন্তানদের নামে জমি, রাজধানীতে থাকা ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেন এই আদেশ দেন। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ঈদুল আজহার সময় এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত 15 লাখ টাকা ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলে বিলাসী জীবনের সূত্র ধরেই মতিউর রহমানের সম্পদের বিষয়টি আলোচিত হয়। একে একে বের হতে থাকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাইবোন সহ স্বজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিপুল বিনিয়োগ রয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পদ অনুসন্ধানে কাজ করছে দুদকের 3 সদস্যের টিম। মতিউর রহমান তার নিজস্ব নামে 114% সম্পত্তি বরিশালে তার নামে আছে, সেটি তার স্ত্রী লায়লা কানির নামে, তার পুত্র, তার কন্যা, এদের নামে মোট 1017 ডেসিমেল জায়গা। এছাড়াও রয়েছে বসুন্ধরা এলাকায় 2টি ফ্ল্যাট, একটি বহুতল বিশিষ্ট বাড়ি ও ধানমন্ডি এলাকায় একটি ফ্ল্যাট। এই সম্পদ মতিউর রহমান ও তার পরিবার হস্তান্তরের চেষ্টা করছিলেন বলে জানান তিনি। আমাদের কাছে সূত্রে যেহেতু খবর রয়েছে যে তিনি এগুলোকে হস্তান্তর করার চেষ্টা করছে এবং আমাদের অনুসন্ধান ও তদন্তে ব্যাঘাত ঘটনার সৃষ্টি করছে, এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানি শেষে সেগুলোকে ক্রোক করার আদেশ জারি করেছে। মতিউর রহমান, তার 2 স্ত্রী এবং প্রথম পক্ষের স্ত্রীর সন্তানদের সম্পদের হিসাব চেয়ে মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এবারের উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে 50%ই কোটি টাকার বেশি সম্পদের অধিকারী। ঋণ গ্রহীতা 30%-এরও বেশি।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। গত ৮ মে থেকে ৯ জুন পর্যন্ত বিভিন্ন ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৭৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে কয়েকটি উপজেলায় নির্বাচন স্থগিত রয়েছে। এই নির্বাচন নিয়ে সুজনের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, চেয়ারম্যান পদে নির্বাচিত ৪৬৯ জনের বেশিরভাগই ব্যবসায়ী এবং টাকার খেলায় বিজয়ী। সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বিজয়ী হিসেবে সম্পদশালীরাই প্রাধান্য পেয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৭৭% হলো ব্যবসায়ী। আপনারাও জানেন, আমরাও জানি, আসলে সংখ্যা অনেক বেশি। কোনো সমস্যা নেই, ব্যবসায়ীরা হইতেই পারে, কিন্তু এখানে যদি টাকার খেলা হয়, এই টাকা পয়সা দিয়ে যদি মনোনয়ন কিনে এবং একই সাথে যদি টাকা পয়সা দিয়ে ভোট কিনে ইত্যাদি টাকার খেলা হয়, তাহলে এটা হবে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। তবে কৌশলগত দিক থেকে আওয়ামী লীগ এ নির্বাচনে সফল বলছেন সুজনের নির্বাহী সদস্য আহসান এইচ মনসুর। নির্দলীয় নির্বাচনের পক্ষে মত দিয়ে উপজেলা পরিষদের ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলায় সুশাসন নিশ্চিতেরও সুপারিশ উঠে আসে সংবাদ সম্মেলনে। স্থানীয় পর্যায়ে উপজেলার নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সেটা কিন্তু দলীয় ভিত্তিতে ছিল না, এবং সেটাই আমার মনে হয় যে আবার ফেরত যাওয়াটাই আমাদের উচিত হবে, এই নির্দলীয় করে ফেলা। কারণ এখানে জনগণ এবং তাদের প্রতিনিধির মধ্যে একটা খুব ক্লোজ বন্ডিং হতে পারে উপজেলা লেভেলে, যেটা জাতীয় পর্যায়ে হয়তো সম্ভব নয়। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। প্রতিকূল আবহাওয়া ও ন্যায্য মূল্য না পাওয়ায় ধীরে ধীরে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন মানিকগঞ্জের চাষিরা। একসময় অনেক বেশি পাট চাষ হতো এই জেলায়। পর্যাপ্ত সেচের অভাব ও পাট পচানোর পানি সংকটে লোকসানে পড়েন পাট চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে 9,500 হেক্টর জমিতে পাট আবাদ হলেও 2023-24 অর্থ বছরে তা নেমে এসেছে অর্ধেকে। একদিকে পাট উৎপাদন কমে যাওয়া আর অন্যদিকে খরচ বেড়ে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। লোকসান এড়াতে দিন দিন চাষিরা আগ্রহী হচ্ছেন ভুট্টা চাষে। তবে সম্ভাবনা থাকায় এ জেলায় আবারও উদ্যোগ নেওয়া হচ্ছে পাট চাষের। এর অংশ হিসেবে নানা কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। এ ছিল সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার কিছু নেই, মন্তব্য ডক্টর ইউনূসের। কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাইকোর্টের রায় বদলাননি আপিল বিভাগ। রিজার্ভ সংকট কাটাতে চীনের সহায়তার সম্ভাবনা, পাশে থাকবে তিস্তা ইস্যুতেও। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য পানীয়ের সংকটে বানভাসী মানুষ। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর পরিবারের 4 ফ্ল্যাট ও 8.5 একর সম্পত্তি জব্দের আদেশ। উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন সম্পদশালীরাই, সুজনের বিশ্লেষণ। 11 জন মার্কিন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। এবং রেকর্ড গড়া জয়ের বদলে রেকর্ড গড়া টাই। Sponsored by Abiba Finance Limited. এছাড়া সন্ধ্যা 6টার নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ফেসবুক এবং ইউটিউব পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।